পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ, ০.৫ ঘন্টা এগিয়ে আনা হলো রূপপুরের ফুয়েল লোডিং কার্যক্রম। প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে সারফেস ওয়াটার ব্যবহারে গুরুত্ব দেবে সরকার, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। নদী দূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান। শত কোটি টাকায় তৈরি রেল স্টেশনে প্রায় পরিত্যক্ত, বসতবাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে গাজীপুরের হাইটেক সিটি পার্ক টার্মিনাল। অবকাঠামোগত ত্রুটিতে অর্থের অপচয়। এবং রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি। ব্রাহ্মণবাড়িয়ায় জলাবদ্ধতায় বিপাকে পড়ে এসএসসি পরীক্ষার্থীরা। ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাজমিলা খান। পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে বাংলাদেশ। নতুন মাইলফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দুপুর ২:৩০টায় শুরু হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের ফুয়েল লোডিং কার্যক্রম। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিজ্ঞানের উৎকর্ষ সাধনের গৌরবের সাক্ষী পাবনার রূপপুর। নির্মাণযজ্ঞের বহু স্তর পেরিয়ে অবশেষে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরুর জন্য প্রস্তুত প্ল্যান্টটির প্রথম ইউনিট। বিকেলে শুরু হতে যাচ্ছে রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লিতে ইউরেনিয়াম লোডিংয়ের আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে পা রাখবে বাংলাদেশ। জ্বালানি লোডিং কার্যক্রম ও পরীক্ষামূলক কিছু ধাপ পেরিয়ে আগস্টের মাঝামাঝি রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশায় নীতি নির্ধারকরা। সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে পুরোদমে উৎপাদনে আসতে পারে ১,২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট। In between 15 and 21st of August এর মধ্যে আল্লাহ চাইতো আমরা 300 megawatt দিতে পারবো, এবং another 2 months time we'll try to raise it to 500 megawatts and end December or first week of January 2027 এ আমরা 1000 plus megawatt আল্লাহ চাইতো ন্যাশনাল গ্রিডে দিব ইনশাআল্লাহ। 2 ইউনিট পুরোপুরি উৎপাদনে আসলে রূপপুর যোগান দেবে ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। নীতি নির্ধারকরা বলছেন প্রথম ইউনিটের পর পুরোদমে চলবে দ্বিতীয় ইউনিটকে উৎপাদনে আনার প্রক্রিয়া। সব মিলিয়ে ২০২৭ সালে পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে রূপপুর, আশা নীতি নির্ধারকদের। যদি এটা আমরা ২৪০০ মেগাওয়াট বলছি, বাট আমরা মনে হয় ২,২০০ মেগাওয়াট পর্যন্ত আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পারবো। আমরা ঠিক অ্যারাউন্ড 10% কভার করবো। এতে অলমোস্ট ২ কোটি লোকের সুবিধা দিতে পারবো, ডেটস দিতে পারবো আমরা। প্রথম ইউনিটে ফুয়েল লোডিং উপলক্ষে বিকেলে প্রকল্প এলাকায় থাকছে বিশেষ আয়োজন। এতে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিকাচেভ, আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসেও ভিডিও বার্তা দেবেন গুরুত্বপূর্ণ এই মাইলফলক অর্জনের আনুষ্ঠানিকতায়। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বিস্তারিত জানাতে পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় আছেন সহকর্মী সবুজ মোল্লা। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মিনিট প্রতি ঘন্টায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পর আজ রূপপুর পারমাণবিক প্রকল্পের ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন করবেন বাংলাদেশ এবং রোসাটমের যে কর্মকর্তারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের কিন্তু আজকে দুপুর ২টা নাগাদ পারমাণবিক প্রকল্পের এই যে ফুয়েল লোডিং কার্যক্রম এটি উদ্বোধন করার কথা রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি রূপপুর পারমাণবিক প্রকল্পের ঠিক পাশে। আসলে এদিকে এই যে খবরটি দেখতে পাচ্ছি আমরা, সেই খবরে ঈদের মতো আনন্দ বইছে কিন্তু পাবনাবাসীর মধ্যে। তারা কিন্তু মনে করছেন যে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হলে দেশে বিদ্যুৎ উৎপাদনের আরো একটি মাইল ফলক করবে। এতে করে দেশের বিদ্যুতের যে ঘাটতি রয়েছে সেটি পূরণ হবে। অর্থাৎ বর্তমানে যে সারা দেশে ব্যাপক পরিমাণ লোডশেডিং রয়েছে, সেই লোডশেডিং থেকে রক্ষা পাবে দেশ, আরো এক দাগে এগিয়ে যাবে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে ফুয়েল লোডিং শুরুর পর অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে, অর্থাৎ জুলাই মাসের শেষ অথবা আগস্ট মাসের শুরুর দিক থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। কারণ তারা বলছেন যে এই আজকে যে উদ্বোধন কার্যক্রম করা হচ্ছে, সাথে সাথে যে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে এমনটি নয়, সব মিলে ৪৫ দিনের মতন সময় লাগবে। এই অনুষ্ঠানটি কিছুক্ষণ পর, অর্থাৎ এখন যেহেতু ১২টা বাজে, দুপুর ২টা ২০ থেকে ৩টার মধ্যে অতিথিবৃন্দদের আসন গ্রহণের মাধ্যমে কার্যক্রমটি শুরু হবে। দুপুর ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াত থেকে শুরু করে স্বাগত বক্তব্য দেবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন। এরপর অতিথিবৃন্দদের সামনে প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত ভিডিও চিত্র প্রদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হবে। এরপর উপস্থিতি সম্মানিত অতিথি যারা রয়েছেন তাদের বক্তব্য শুরু হবে। সেখানে বক্তব্য দেবেন ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রোহান আসিফ
আসাদ। এ সময় রেকর্ডের ভিত্তির যে ভিডিও রয়েছে সেটি পেশ করা হবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির। এ সময় বক্তব্য দেবেন যে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। সর্বশেষ বক্তব্য দেবেন ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যে মন্ত্রী রয়েছেন ফকির মাহবুব আলম। এরপর শুরু হবে পারমাণবিক যে জ্বালানি লোডিং সেটির কার্যক্রম। আমরা যদি এর পেছনে একটু ফিরে যেতে চাই, তাহলে এর আগে রূপপুর পারমাণবিক প্রকল্প হওয়ার আগে এখানে কিন্তু ঝোড় জঙ্গল ছিল না কোনো মানুষজনের আনাগোনা। তারপর কিন্তু রূপপুর পারমাণবিক প্রকল্প হওয়ার পর রাশিয়ান, ইউক্রেন ও বিভিন্ন দেশের নাগরিকদের আনাগোনা এটি কিন্তু মিনি রাশিয়া পরিণত হয়েছে। আর এই বাংলাদেশের শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পের সফল বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন। বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনের যাত্রায় রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন রোসাটম মহাপরিচালক। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে সারফেস ওয়াটার ব্যবহারে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, নদী দূষণ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। এখন এই মুহূর্তে আমাদের এই নিরাপদ পানির সমস্যাটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে কঠিন মনে হয় আমার কাছে যে ঢাকায় আমরা পুরোপুরি নির্ভরশীল ঢাকার যে ডিপ টিউবওয়েলের পানির উপরে, হুইচ ইজ ডেঞ্জারাস অ্যান্ড অ্যালার্মিং। এটা শুধু মারাত্মক নয়, এটা ভয়াবহ রকমের একটা ভবিষ্যৎ আমাদের সামনে নিয়ে আসছে আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য। যে আমাদের ফোকাসটা এখন থেকে হবে সারফেস ওয়াটার ব্যবহার করার, নট ডিপ টিউবওয়েল ওয়াটার। জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে শক্তিশালী হয়ে উঠবে কোস্টগার্ড। বাহিনীতে নতুন 10,000 নিয়োগের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আগারগাঁও কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন তিনি। বর্তমান সরকার বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। কোস্টগার্ডের আধুনিকায়নের অংশ হিসেবে সম্প্রতি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ 3টি সার্ভেইলেন্স ড্রোনে এই বাহিনীর বহরে যুক্ত হয়েছে। আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে একটি মাল্টিরুল রেসপন্স ভেসেল ও 2টি অফশোর পেট্রোল ভেসেল নির্মাণের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশে এ পর্যন্ত 94,23,799 জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সীমান্তে নৈতিক হত্যা 75% কমেছে। দেশব্যাপী হাম রুবেলা টিকার ক্যাম্পেইন চলমান রয়েছে। 27 এপ্রিল সোমবার সন্ধ্যা পর্যন্ত 94,23,799 জন শিশু টিকা পেয়েছে। এর মধ্যে আরো কিছু শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর আমরা পেয়েছি। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিজ্ঞা করছি, আগেও বলেছি যে এই সংকটটা আমাদের দায় না, কিন্তু মৃত্যুগুলো হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিরোধযোগ্য রোগে সরকারের অবহেলার জন্য কোনো মৃত্যু, একটা মৃত্যুও যেন না হয়, সে চেষ্টা আমরা সর্বোচ্চ করব। সময় সংবাদে আরো থাকছে। ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যার শিকার লিমন বৃষ্টি। যুক্তরাষ্ট্রের 2 বাংলাদেশি শিক্ষার্থী খুনের তদন্তে চলছে জট। অভিযুক্ত হিশামকে তোলা হচ্ছে আদালতে। এবার বাণিজ্যের সংবাদ। দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ভরিতে 2,216 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,44,711 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমার কারণে দেশের বাজারে কমেছে এই দাম।
এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম 57 বার সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণ 2,33,572 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ 2,213 টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,63,063 টাকা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডের তদন্তে খুলতে শুরু করেছে রহস্যের জট। মামলার নথি অনুযায়ী নতুন তথ্য প্রকাশ করেছেন প্রসিকিউটররা। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী অনলাইন থেকে সরঞ্জাম ক্রয় করা হয়। ধারালো অস্ত্র দিয়ে দুজনকে উপর্যুপরি আঘাত করে হত্যার পর কিভাবে লাশ পলিথিনে ভরে ফেলে দেওয়া হয়েছে আদালতের নথিতে তার বিবরণ উঠে এসেছে। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার জামিলের সাবেক রুমমেট অভিযুক্ত হিশাম আবু খরবিকে তোলা হবে আদালতে। তাকে জিজ্ঞাসাবাদ করবেন আইনজীবীরা। জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। না হয়ে বরং তাদের মর্যাদা সংরক্ষণ এবং প্রাপ্ত অধিকার নিশ্চিত করার একটি গভীর নৈতিক অঙ্গীকারের রূপ নেয়। বাংলাদেশের রাষ্ট্র গঠনের ইতিহাসেও এই ন্যায়বোধ একটি শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করেছে। যেহেতু ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, যেহেতু সেই অধিকার যাতে প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, তাদেরকে সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দিবে। এই লক্ষ্যে ইতিমধ্যে সরকার সংশ্লিষ্ট বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন এনেছে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সারা বিশ্বে একটি কথা বিশেষভাবে প্রচলিত, সেটি হচ্ছে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। এই বাস্তবতা মাথায় রেখে লিগ্যাল এইডের মাধ্যমে মামলার আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি ঘটনা আমরা আজকে এখানে শুনেছি। এই ব্যবস্থার মাধ্যমে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলায় কয়েক হাজার বা তারও বেশি হবে, হাজারেরও বেশি হবে, বিরোধ বিবাদ স্বল্প সময় এবং খুব কম খরচে আদালতের বাইরেই নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। অনেক ক্ষেত্রে কয়েক মাস বা বছরের পরিবর্তে বরং কয়েকটি বৈঠকের মাধ্যমেই সমস্যার সমাধানগুলো করা সম্ভব হয়েছে। এতে আদালতের উপর চাপ কমেছে, সরকারের খরচও হ্রাস পেয়েছে। অনেক সময় মানুষ সমস্যায় পড়লে প্রাথমিকভাবে সঠিক পরামর্শ না পাওয়ার কারণে একদিকে সাধারণ বিরোধ বড় হয় এবং পরবর্তীতে তা জটিল রূপ ধারণ করে। ফলে অনেক সময় মানুষ বিচার বিমুখ হয়ে যায় কিংবা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। সুতরাং মানুষ যেন সহজে প্রাথমিক আইনি পরামর্শ গ্রহণ করতে পারে, এক্ষেত্রে সরকারের লিগ্যাল এইড হেল্পলাইন আরো কার্যকর ভূমিকা রাখবে বলে ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি সেটি আশা করি। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। লিগ্যাল এইড সেই বিশ্বাসেরই একটি প্রতিফলন বলে আমি বিশ্বাস করি। আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়বৃদ্ধি মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা আমাদের। আমি জাতীয় আইনগত সহায়তায় কেউ উদ্যোগের সার্বজনীন সাফল্য কামনা করি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। সরাসরি যুক্ত ছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজের খবর। ওয়ানডে সিরিজ হারের ব্যর্থতা ভুলে এবার টি-20 মিশনে নামছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। অভিন্ন লক্ষ্য লঙ্কানদেরও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মাঠে গড়াবে আজ দুপুর 1টায়। তবে সিলেটে আজ বৃষ্টির চোখ রাঙানি। এমনিতেই ফরম্যাটে ছন্দে আছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া বাঘিনীরা শেষ 5 ম্যাচের 5টাতেই জিতেছে। স্বাগতিকদের চিন্তার কারণ ব্যাটিং ইউনিট। নিগার সুলতানা জ্যোতির সময়টা ভালো যাচ্ছে না। উল্টো চিত্র লঙ্কান শিবিরে। দলটাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক চামারি আথাপাত্তু। 3 ম্যাচ সিরিজের বাকি 2টি টি-20 মাঠে গড়াবে যথাক্রমে 30 এপ্রিল ও 2 মে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। দুপুরে শুরু হচ্ছে রূপপুরের ফুয়েল লোডিং কার্যক্রম। প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে সারফেস ওয়াটার ব্যবহারে গুরুত্ব দেবে সরকার, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। নদী দূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান। এবং রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি। ব্রাহ্মণবাড়িয়ায় জলবদ্ধতায় বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। তাজমিলা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।